আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আনিশা, জি মিস। তুমি গত ক্লাসে যে পরীক্ষা দিয়েছো, গত ক্লাসে তোমাদের যারা অংশগ্রহণ করেছিলে, আমি এর মধ্যে মাত্র 3 জনের খাতা আমি পেয়েছি। আফিয়া জয়নব সারা, সাবিকুন নাহার প্রীতি আর তুমি আনিশা। অরিন নেটের জন্য ক্লাসে অংশগ্রহণ করতে পারেনি, তারপরে অবশ্য ও সলিউশন করে পাঠিয়েছে। এই 4 জনের অঙ্কের সমাধান আমি পেয়েছি পরীক্ষার, আর অন্যদের পাইনি। মিস একটা কোয়েশ্চেন ছিল। বলো। মিস যে আমরা অ্যাসাইনমেন্ট যে জমা দিব ওটা মিস এখন আমাদের নতুন যে রোলটা দেওয়া হয়েছে সেটা দিয়ে দিব না মিস? হ্যাঁ, নতুন যে রোল সেটা দিয়ে দিবে। জি মিস, থ্যাংক ইউ। মিস আপনার কথাগুলো না অনেক আস্তে আস্তে শোনা যাচ্ছে। আস্তে আস্তে শোনা যাচ্ছে? জি মিস, আর একটু জোরে কথা বললে মনে হয় ভালো হতো। আর একটু জোরে? জি মিস। এখন ঠিক আছে? জি মিস, এখন ঠিক আছে। আচ্ছা, খেয়াল করো। আমাদের 2 নম্বর প্রশ্ন, আমাদের পাঠ্য বইয়ে পৃষ্ঠা 35 বের করো। সামনে রাখো, দেখো 2 নম্বর প্রশ্নটা। আম আনিশা, প্রশ্নটা পড়ো। জি মিস, পড়ছি একটা। 2 নম্বর যে প্রশ্নটা, জি। জনাব শহীদুল ইসলাম তার ব্যবসা প্রতিষ্ঠান রিয়াদ এন্টারপ্রাইজের ব্যবসায়ে বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না, যা 1 জানুয়ারি 2017 তারিখে তার ব্যবসার মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে 5,50,000 টাকা এবং 1,70,000 টাকা। উক্ত বছর জনাব শহীদুল ইসলাম আরো 50,000 টাকা নতুন করে বিনিয়োগ করেন। উক্ত বছর তিনি মোট 40,000 টাকা নগদ উত্তোলন করেন। 31 ডিসেম্বর 2017 তারিখে তার ব্যবসায় নিম্নোক্ত সম্পদ ও দায় ছিল: নগদ 1,85,000 টাকা, আসবাব 1,80,000 টাকা, দেনাদার 1,30,000 আসবাবপত্র। টাকা, হ্যাঁ, আসবাব। আসবাবপত্র হ্যাঁ। আসবাবপত্র 1,80,000 টাকা, দেনাদার 1,30,000 টাকা, মজুদ পণ্য 90,000 টাকা, ব্যাংক ঋণ 60,000 টাকা এবং পাওনাদার 55,000 টাকা। তারপর ক প্রশ্ন কি বলছে? রিয়াদ ক রিয়াদ এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। খ রিয়াদ এন্টারপ্রাইজের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। 2017 সালে জনাব রিয়াদ এন্টারপ্রাইজের লাভ অথবা ক্ষতির পরিমাণ নির্ণয় আচ্ছা, করো। ধন্যবাদ। আনিশা, এখন বলো তো, আমরা প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করব কিভাবে? প্রারম্ভিক মূলধন নির্ণয় করব প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় বিয়োগ করে দিলে প্রারম্ভিক মূলধন আমরা পেয়ে যাব। পেয়ে যাব। ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, তাহলে করো। প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। আহ তাসনিয়া, তাসনিয়া শুনতে পাচ্ছ? তাসনিয়া শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনিশা, পেয়েছো প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত? নো মিস, এখনো করতেছি।
মিস 2 মিনিট। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনিশা, জি মিস। তোমরা দ্রুত প্রারম্ভিক মূলধনের পরিমাণটা বের করো। জি মিস, বের করেছি। কত হয়েছে? মিস হয়েছে 3,80,000 টাকা। দেখো, প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। 5,50,000 টাকা থেকে 1,70,000 টাকা মাইনাস করে আমরা পাবো কত? 3,80,000 টাকা। 3,80,000 টাকা। উত্তর কি লিখবো আমরা? রিয়াত এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ 3,80,000 টাকা। তারপর দেখো আমাদের প্রশ্ন খতে কি বলা হয়েছে। খতে বলা হচ্ছে রিয়াত এন্টারপ্রাইজের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। তোমাদের মধ্যে কে বলতে পারবে সমাপনী মূলধনের পরিমাণ আমরা কিভাবে বের করব? মিস আমি বলতে পারবো। সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী মোট দায় বিয়োগ করে দিলে আমরা সমাপনী মূলধন বের করতে পারবো। ধন্যবাদ। তাহলে এখানে সমাপনী মোট সম্পদগুলো কি কি এখানে দেখো। নগদ 1,85,000 টাকা, আশাপত্র 1,80,000 টাকা, দেনাদার 1,30,000 টাকা, মজুত পণ্য হচ্ছে আমাদের 90,000 টাকা। 90,000 টাকা। সমাপনী দায় কি আছে আমাদের? ব্যাংক ঋণ 60,000 টাকা, পাওনাদার হচ্ছে 55,000 টাকা। লামিশা একটু মিউট করো মা। দাঁড়াও। লামিশা মিউট করো। এটা যোগ করলে লামিশার এখান থেকে সাউন্ড আসছে না, এটা কোত্থেকে সাউন্ড আসছে? যাদের বাসা থেকে সাউন্ড আসছে একটু প্লিজ মিউট করো, একটু মিউট করো। আচ্ছা, তাহলে আমরা এই সম্পদগুলো যোগ করব আর দায়গুলো যোগ করে তারপর এটা থেকে মাইনাস করব, তাহলে আমরা সমাপনী মূলধনের পরিমাণ পেয়ে যাব। দেখো, রিয়াত এন্টারপ্রাইজের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয়। আনিশা বলেছে সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী মোট দায় মাইনাস করলে আমরা সমাপনী মূলধন পেয়ে যাব। এখানে আমাদের প্রশ্নে মোট সম্পদ সমাপনী সম্পদগুলো কি কি? নগদ যোগ আসবাবপত্র যোগ দেনাদার যোগ মজুত পণ্য। এখানে মাইনাস দায়গুলো দেওয়া আছে, ব্যাংক ঋণ, পাওনাদার। 1,85,000 যোগ 1,80,000, দেনাদার হচ্ছে 1,30,000, মজুত পণ্য হচ্ছে 90,000। আমরা জেনেছি ব্যাংক ঋণ 60,000, পাওনাদার হচ্ছে 55,000 টাকা। 5,85,000 টাকা হচ্ছে সমাপনী মোট সম্পদ, সমাপনী মোট দায় হচ্ছে 1,15,000 টাকা। সমাপনী মূলধন হচ্ছে 4,70,000 টাকা। মেয়েরা তোমাদের জন্য বলছি, এখানে এখানে যে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, এই সমাপনী মূলধনের সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায় লিখেছি, এরপরে যে নগদ এখানে লিখেছি, এই ফার্স্ট ব্র্যাকেটের আগে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও। তোমরা একটু নিজেরা সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে নাও। ঠিক যখন আমি টাকাটা লিখেছি এখানে 1,85,000 টাকা, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের এখানে এই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নাও। একদম 55,000 টাকা, ফার্স্ট ব্র্যাকেট শেষ, তারপর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও। এখানে আমি দেইনি, তোমরা একটু দিয়ে নাও সেকেন্ড ব্র্যাকেট। ওকে মিস।
ক্লাস 9-এ আজকে মাত্র 6 জন অংশগ্রহণ করেছো। দুঃখিত, 5 জন অংশগ্রহণ করেছো। উপস্থিতি এত কম কেন তোমরা কেউ বলতে পারবে? দেখুন সব ক্লাসে উপস্থিতি এরকম কম নেই থাকে। কোনো সমস্যা, মানে নেটের সমস্যা না কি কোনো সমস্যা এরকম কিছু? আচ্ছা, এখন একজন অ্যাডমিট হয়েছে। যাই হোক, সাবিকুন নাহার এইমাত্র অ্যাডমিট হয়েছে। জি মিস, আজকে একটু লেট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, শোনো, অংশগ্রহণ করেছে এর জন্য ধন্যবাদ। একটু দেরি হয়েছে, নেক্সট আর এটা না হয় তুমি সবার আগে অ্যাটেন্ড করো। যাই হোক, আজকে দেরি হয়েছে, অসুবিধা নেই। শোনো, আমি যে আজকে ক্লাসে যে অঙ্কগুলো করানো হচ্ছে এইগুলো তোমরা খাতায় সুন্দর করে করে স্ক্রিনশট দিয়ে মেসেঞ্জারে পাঠিয়ে দিবে। আজকে ক্লাসে পুরোটা ক্লাসে যা আলোচনা করা হবে, যা সমাধান করে দেখানো হচ্ছে, সবগুলো সুন্দর করে খাতায় লিখে তারপর স্ক্রিনশট দিয়ে মেসেঞ্জারে পাঠিয়ে দিবে। আর একটি কথা, প্রতিদিনই ক্লাসে যা পড়ানো হবে তাই তোমরা করে পাঠাবা, এবং ওইটাই তোমাদের কি হবে, অ্যাটেন্ডেন্স হিসাবে কাউন্ট হবে। ওভাবেই তোমাদের নাম প্রেজেন্ট দিব। আগে বলতাম না যারা অ্যাডমিট হয়েছে তারা স্ক্রিনশট দিয়ে তাদেরটা পাঠিয়ে দাও। এখন যারা এই কাজগুলো করে আমার কাছে পাঠাবা তারাই হচ্ছে অ্যাটেন্ডেন্স হিসাবে তোমাদের গ্রহণযোগ্যতা থাকবে। আর প্রতিদিনই পরীক্ষা নেওয়া হবে। আমি আজকেও পরীক্ষা নিব। আজকে পরীক্ষা একদম শেষে আমি কোশ্চেনটা দিব এবং তোমরা এটা সমাধান করে ওভাবে পাঠিয়ে দিবে, ক্লাস এবং যেটা পরীক্ষা দিব দুটোই। মিস মেসেঞ্জার গ্রুপে পাঠাবো? হ্যাঁ, মেসেঞ্জারে, মানে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবা, আমারটাতে। গ্রুপে তো এখানে সবাই করে, আমারটাতে পাঠাবা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সমাপনী মূলধনের পরিমাণ পেলাম 4,70,000 টাকা। মানে আমি যে কথাগুলো বললাম এগুলো পরে যে ক্লাসে অন্যদের সাথে শেয়ার করবে, এটা আর প্রতিদিন বলবো না। প্রতিদিন তাহলে কি হবে, আমরা যেদিনই ক্লাস নেব ক্লাসের সব পড়াগুলো সুন্দর করে করে পাঠাবে এবং প্রতিদিন আমরা পরীক্ষা নিব, সেই পরীক্ষাগুলো করে পাঠাবে। ঠিক আছে, তারপর দেখো আমাদের কোশ্চেন। দুই সালে জনাব রিয়াদ এন্টারপ্রাইজে লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো। আমরা প্রারম্ভিক মূলধন পেয়েছি, সমাপনী মূলধনের পরিমাণ পেয়েছি, এখন আমরা লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করব। লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করতে হলে আমাদের সূত্রটি কি, কে বলতে পারবে তোমাদের মধ্যে? আমি বলতে পারবো। হ্যাঁ, সাবিকুন নাহারি বলো বলো। সমাপনী মূলধন যোগ উত্তোলন, এটার সাথে মাইনাস হবে প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। ধন্যবাদ। লাভ অথবা ক্ষতি নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের সমাপনী মূলধন যোগ উত্তোলন, প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। আমি আবারও বলছি, এখানে আরেকটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবে। আমরা সমাপনী মূলধন পেয়েছি 4,70,000 টাকা, উত্তোলন ছিল আমাদের প্রশ্নে 40,000 টাকা, প্রারম্ভিক মূলধন আমরা বের করেছি 3,80,000 টাকা, আমাদের অতিরিক্ত মূলধন প্রশ্নে আছে 50,000 টাকা। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করবে। এখন দেখো, দুইটি যোগ করে আমরা পেলাম 5,10,000 টাকা, আর এখানে 3,80,000 50,000 যোগ করে পেলাম 4,30,000 টাকা। আমাদের হচ্ছে কত, 80,000 টাকা। সমাপনী মূলধন উত্তোলনের যোগফল প্রারম্ভিক মূলধন অতিরিক্ত মূলধনের যোগফলের থেকে বেশি হলে আমাদের লাভ হবে, আর যদি কম হয় তাহলে কি হবে, ক্ষতি হবে। আমাদের উত্তর 2017 সালে জনাব রিয়াদ এন্টারপ্রাইজে লাভের পরিমাণ হচ্ছে 80,000 টাকা। এই হলো আমাদের সৃজনশীল 2 নাম্বার কোশ্চেনের সমাধান। আমাদের এই অধ্যায়ে 6টা প্রশ্ন আছে। আমরা এর আগের ক্লাসে 1 নম্বর প্রশ্নটি সমাধান করেছিলাম, আজকে 2 নম্বর প্রশ্নটি সমাধান করেছি। এখন আমরা গত ক্লাসে যে পরীক্ষা নিয়েছিলাম সেই পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। তোমাদের যার যেটা ভুল হয়েছিল সেটা আজকে ক্লাসে পরে এটা করে তারপর আবার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবে।
তোমরা যারা লিখেছো আমি তোমাদেরকে নাম্বার দিয়েছি, কিন্তু ব্যাখ্যাগুলো কিভাবে লিখতে হবে আমি আজকে ব্যাখ্যাগুলো যেগুলো দেখাচ্ছি তোমরা চেষ্টা করবে এভাবে ব্যাখ্যাগুলো লেখার জন্য। আমি প্রশ্নটা একটু বলে নিচ্ছি আগে। আমাদের প্রশ্নটা কি ছিল গত ক্লাসের পরীক্ষার? মেসার্স লাবণী এন্ড কোম্পানির নিম্নোক্ত লেনদেন সময় ডেবিট ও ক্রেডিট পক্ষ কারণ সহ উল্লেখ করো। ম্যাম তাসফিয়া বলো, কি সাবিকুল নাহার বলো, কি প্রশ্ন করতে কি বলেছো? নো মিস মিস যে ক নাম্বার যেটা প্রশ্ন ছিল না 4 নাম্বারটাতে না মিস আমার ভুল হয়েছিল যে বিজ্ঞাপন হিসাব আর ওই যে ওইটার জন্য মিস আচ্ছা, আমি এখানে সবসময় না নগদান হিসাব আসছে, এখানে পণ্য বিতরণ করে বিজ্ঞাপন কি জানি করছে মিস, এটা ফার্স্ট টাইম পেয়েছি তো মিস, এটা জানা নাই কিভাবে করে। আচ্ছা শোনো, পণ্য বিতরণ করাতে বিজ্ঞাপন বাবদ পণ্য বিতরণ। তোমরা ছোট ছিলে, আগে আমাদের স্কুলে ম্যাগি নুডলস এর আসতো, তারা রান্না করে খাওয়াতো, মনে আছে? জি মিস, হ্যাঁ, একবার পেয়েছি। পেয়েছো? ঠিক আছে, এখন জি এইগুলো মিস। নেই, কিন্তু আগে এরকম প্রায়ই আসতো। এসে এরকম বিভিন্ন কোম্পানিগুলো এরকম ওয়াইফার, একবার ওয়াইফার নিয়ে আসছিল, এরকম বিভিন্ন কোম্পানি আসতো। তো এই যে আসছে তারা তাদের পণ্যটা যে প্রচার করছে এটাই হচ্ছে তাদের এক ধরনের বিজ্ঞাপন। এখন তাদের কোম্পানি থেকে যে নুডলস গুলো যে আমাদেরকে খাওয়ালো স্কুলে এসে বাচ্চাদেরকে, এতে কি হলো? তাদের নুডলসের পরিমাণ কমে গেল, পণ্যের পরিমাণ কমে গেল। তাহলে পণ্যের পরিমাণ কমে যাওয়া মানে হচ্ছে ক্রয়ের পরিমাণ কমে যাওয়া। এই জন্য উত্তোলন হিসাব ডেবিট, বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, যেহেতু পণ্য বিতরণ করেছে। যদি নগদ টাকা হতো তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, কারণ নগদ টাকার পরিমাণ কমে যেত। বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা তাসফিয়া, শুনতে পাচ্ছ? তাসফিয়া ইব্রাহিম, শুনতে পাচ্ছ? ঠিক আছে, সাবিকুল নাহার প্রশ্নটা বলো, পড়ো, মিস কোনটা? 1 নাম্বার থেকে পড়ো। মিসেস লাবণী ব্যবসায় আরো 1 লক্ষ টাকা বিনিয়োগ করলেন। বলো পরে 2 মিস নম্বর। প্রত্যেকটা কি পড়তে থাকবো? হ্যাঁ, বলে ও যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অফিসের জন্য একটি এসি ক্রয় করা হলো 60,000 টাকা। মালিকের ব্যক্তিগত তহবিল হতে 20,000 টাকার অফিসের জন্য একটি ডেলিভারি ভ্যান ক্রয়। 4 বিজ্ঞাপন বাবদ পণ্য বিতরণ 5,000 টাকা। 5 পলাশের নিকট বিক্রয় করা ঠিক হলো আছে, 20,000 টাকা। ধন্যবাদ। তারপর আনিসা বলো, 6 নম্বর থেকে আনিসা বলো। মিস ধারে পণ্য ক্রয় করা হলো 10,000 টাকা, ব্যাংক চার্জ ধার্য করা হলো 1,500 টাকা, ব্যাংকে জমা দেওয়া হলো 25,000 টাকা, ব্যাংক হতে উত্তোলন 15,000 টাকা, ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 20,000 টাকা, দেনাদারের নিকট থেকে পাওয়া গেল, ঋণ পাওয়া গেল না 10,000। না, দেনাদারের নিকট থেকে পাওয়া গেল 10,000 Yes. টাকা। আমাদের প্রশ্ন বলেছিল ডেবিট ক্রেডিট পক্ষ কারণ সহ ব্যাখ্যা করতে। দেখো আমি আবারও বলছি, তোমরা চেষ্টা করবে ব্যাখ্যাগুলো এভাবে লেখার জন্য। দেখো আমাদের ছকটা কি? ক্রমিক নং, সংশ্লিষ্ট হিসাব বা পক্ষ, ডেবিট ক্রেডিট, কারণ। এটার জন্য কোনো নির্দিষ্ট ছক নেই, কিন্তু চেষ্টা করবে এই ছকটি অনুসরণ করতে। দেখো আমাদের ক্রমিক নং 1, তাহলে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে টাকার পরিমাণ সমান। আমাদের ব্যাখ্যাটা কি? প্রতিষ্ঠানের নগদ অর্থ ব্র্যাকেটে কি সম্পদ বৃদ্ধি পাওয়ায় নগদান হিসাব ডেবিট, অন্যদিকে মালিক প্রতিষ্ঠানে নগদ অর্থ আনয়ন করায় মালিকানা সত্ত্ব বেড়েছে, তাই মূলধন হিসাব ক্রেডিট। প্রতিষ্ঠানে নগদ অর্থ আনাতে মালিকানা সত্ত্বের পরিমাণ বেড়ে গেছে, তাই মূলধন হিসাব কি হয়েছে? ক্রেডিট হয়েছে। আমাদের 2 নম্বর, এসি ক্রয় করা হয়েছিল, এসি হচ্ছে অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 60,000 টাকা। এসি ক্রয়ের ফলে প্রতিষ্ঠানে একদিকে অফিস সরঞ্জাম নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং অন্যদিকে নগদ অর্থ হ্রাস পেয়েছে, তাই অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট।
যেহেতু এসি ক্রয় করা হয়েছে তাহলে সম্পদ বৃদ্ধি পেয়েছে অফিস সরঞ্জাম নামে, এই জন্য ডেবিট হয়েছে। এবং এসি ক্রয় করতে গিয়ে কারবার থেকে নগদ অর্থ চলে গেছে, নগদ অর্থের পরিমাণ কমে গেছে, এই জন্য নগদান হিসাব কি হলো? ক্রেডিট হলো। ডেলিভারি ভ্যান ক্রয় করা হয়েছে, তার ডেলিভারি ভ্যান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। মালিক ব্যক্তিগত টাকা দিয়ে সেটি ক্রয় করেছে, মালিকের ব্যক্তিগত অর্থ দিয়ে যা কিছু করা হবে সেটি মূলধন হিসাবে গণ্য করা হবে। ব্যক্তিগত অর্থ দিয়ে প্রতিষ্ঠানের জন্য কোনো সম্পদ ক্রয় কিংবা অতিরিক্ত টাকা নিয়ে আসা সবকিছুই মূলধন হিসাবে গণ্য করা হবে। ডেলিভারি ভ্যান ক্রয়ের ফলে প্রতিষ্ঠানে একদিকে ডেলিভারি ভ্যান নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং অন্যদিকে মালিকের নগদ অর্থ দিয়ে ডেলিভারি ভ্যান ক্রয় করায় মালিকানা সত্ত্ব বেড়েছে। তাই ডেলিভারি ভ্যান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। 4 নাম্বার, বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন বাবদ খরচ বৃদ্ধি পাওয়ায় তা ডেবিট, অন্যদিকে বিজ্ঞাপন বাবদ পণ্য বিতরণ করায় পণ্যের পরিমাণ হ্রাস পায়, তাই ক্রয় হিসাব ক্রেডিট। দেনাদার পলাশের নিকট ধারে বিক্রয় করা হয়েছে, আমরা দেনাদারটা হচ্ছে হিসাব, আমরা ব্র্যাকেটে পলাশ লিখব। কোনো ব্যক্তির নাম যদি উল্লেখ থাকে তখন আমরা সেটা ব্র্যাকেটে দেখিয়ে দিব। দেনাদার পলাশ হিসাব ডেবিট, পলাশ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। 20,000 টাকা। ধারে বিক্রয়ের ফলে দেনাদার হতে অর্থ আদায়ের অধিকার পাওয়ায় দেনাদার নামক সম্পদ ডেবিট। তার মানে কি? ধারে বিক্রয়ের ফলে কি সৃষ্টি হয়? দেনা সৃষ্টি হয় এবং দেনাদারের কাছ থেকে আমরা টাকা কি পাবো, এটাই বলা হচ্ছে যে অর্থ আদায়ের অধিকার পাওয়ায় দেনাদার নামক সম্পদ ডেবিট। অন্যদিকে বিক্রয়ের ফলে আয় বৃদ্ধি পাওয়ায় বিক্রয় হিসাব ক্রেডিট। আমি যে 5টা আলোচনা করেছি, কারো কোনো সমস্যা? মেয়েরা এই 5টা বুঝতে পেরেছো? জি মিস, বুঝতে পেরেছি। আচ্ছা, আমি বলছি আবারও, যারা গত ক্লাসে পরীক্ষায় যার যেটা ভুল হয়েছে আজকে কিন্তু যে ভুলগুলো হয়েছে সেগুলোই করে আবার পাঠাবে, ঠিক আছে? তারপর দেখো 6 নম্বর। আবার পরে আপনাকে দিব। হ্যাঁ, ওকে মিস। 6 নম্বর দেখো, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার অথবা কি প্রদেয় হিসাব ক্রেডিট। ক্রয় বাবদ খরচ বৃদ্ধি পাওয়ায় তা ডেবিট, অন্যদিকে ধারে পণ্য ক্রয়ের ফলে পাওনাদারের অর্থ পরিশোধ করতে হবে। অর্থাৎ ধারে পণ্য ক্রয় করা হলে কি হয়? পাওনাদার সৃষ্টি হয়, অর্থাৎ দায়, তার টাকা কি করতে হবে? আমাদের পরিশোধ করতে হবে। আর আমরা জানি হিসাব বিজ্ঞানের ভাষায় যাবতীয় খরচই কি হয়? ডেবিট হয়। লক্ষ্য করো, বিজ্ঞাপন খরচ, এই জন্য ডেবিট খরচ বৃদ্ধি পেলে কি আমরা জেনেছি? ডেবিট হবে। তাহলে দেখো, ধারে পণ্য ক্রয়ের ফলে পাওনাদারের অর্থ পরিশোধ করতে হবে, তাই দায় বৃদ্ধি পাওয়ায় পাওনাদার হিসাব কি হয়েছে? ক্রেডিট। আমরা জেনেছি দায় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। 6 নম্বরে আমি 2 বার লিখেছিলাম, 2টি লেনদেন, এই জন্য আমি 2টি লেনদেনই দেখিয়ে দিচ্ছি। ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। 1,500 টাকা। ব্যাংক চার্জ নামক ব্যয় বৃদ্ধি পাওয়ায় ব্যাংক চার্জ হিসাব কি হয়েছে? ডেবিট হয়েছে এবং ব্যাংক চার্জ হিসাব ধার্য করায় ব্যাংক ব্যালেন্স হ্রাস পেয়েছে। ব্যাংক, আমরা জানি যে এটা ব্যাংক চার্জ কিংবা ব্যাংক সুদের টাকাটা আমরা নগদে পাইও না এবং নগদে পরিশোধও করি না। এটা আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টটা থাকে সেখান থেকে ব্যাংক ব্যালেন্স, যদি ব্যাংক সুদ দেয় তাহলে ব্যাংক ব্যালেন্সের টাকাটা, ব্যালেন্সের পরিমাণ বেড়ে যায়। আর যদি চার্জ কেটে নেয় তাহলে ব্যাংক ব্যালেন্সের পরিমাণটা কি হয়ে যায়? কমে যায়। ব্যাংকে যে আমার ব্যালেন্সটা আছে সেটা পরিমাণ কমে যায়। এই ক্ষেত্রে চার্জ কেটে নিয়েছে, তাহলে আমার ব্যাংক ব্যালেন্সে হ্রাস পেয়েছে, তাই ব্যাংক হিসাব কি হয়েছে? ক্রেডিট হয়েছে। ব্যাংক ব্যালেন্স বলতে ব্যাংকের টাকার পরিমাণটা কমে গেছে, এই জন্য ব্যাংক হিসাব কি হয়েছে? ক্রেডিট হয়েছে। তাহলে ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। 7 নম্বর, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 25,000 টাকা। ব্যাংকে নগদ অর্থ জমা দেওয়ায় ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পেয়েছে, তাই ব্যাংক হিসাব কি হয়েছে? ডেবিট। অন্যদিকে নগদ অর্থ হ্রাস পাওয়ায় নগদান হিসাব কি হয়েছে? ক্রেডিট। অর্থাৎ কি বলতে পারি আমরা? ব্যাংকে টাকা জমা দেওয়াতে একদিকে সম্পদের পরিমাণ বেড়ে গেছে,
অন্যদিকে সম্পদের পরিমাণ কি হয়েছে? কমে হ্রাস গেছে। সম্পদ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ ব্যাংকে টাকার পরিমাণ বেড়ে গেছে, এই জন্য ব্যাংক হিসাব ডেবিট হয়েছে। নগদ টাকা ব্যাংকে জমা দেওয়াতে নগদ টাকার পরিমাণ কমে গেছে, সম্পদ হ্রাস পেয়েছে, এই জন্য নগদের হিসাব কি হয়েছে? ক্রেডিট হয়েছে। ৮ নাম্বার, ব্যাংক থেকে ব্যবসার প্রয়োজনে অর্থ উত্তোলন করা হয়েছে। ব্যবসায়ীতে টাকা আসছে, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হতে নগদ অর্থ উত্তোলন করায় নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে, তাই নগদান হিসাব কি হয়েছে? ডেবিট হয়েছে। এবং ব্যাংকের ব্যালেন্স হ্রাস পাওয়ায় ব্যাংক হিসাব কি হয়েছে? ক্রেডিট হয়েছে। আমাদের ৯ নম্বর, ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে। ব্যাংক থেকে ঋণ নেওয়া হলে নগদ টাকার পরিমাণ কারবারে বেড়ে গেল, নগদ টাকা কারবারে আসছে যেহেতু, এই জন্য সম্পদ বৃদ্ধি পেয়েছে, নগদান হিসাব ডেবিট। ব্যাংক থেকে ঋণ নেওয়াতে আমার ঋণটা কি করতে হবে? পরিশোধ করতে হবে, আমার দায়ের পরিমাণ বেড়ে গেল, এই জন্য ক্রেডিট। আমাদের ব্যাখ্যাটা কি? ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হতে ঋণ নেওয়ায় নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে, তাই নগদান হিসাব ডেবিট। এবং ব্যাংকের ঋণ পরিশোধ করতে হবে, দায় বৃদ্ধি পেয়েছে, তাই ব্যাংক হিসাব কি হলো? ক্রেডিট। আমাদের লাস্ট যেটা ছিল লেনদেন, সেটি হচ্ছে দেনাদারের কাছ থেকে পাওয়া গেছে। দেনাদার যখন বাকিতে পণ্য বিক্রয় করলে দেনাদারের পরিমাণ বেড়ে গিয়েছিল, তখন দেনাদার হিসাব ডেবিট হয়েছিল, সম্পদ বৃদ্ধি পেয়েছিল। যেহেতু দেনাদার টাকা পরিশোধ করছে, তাহলে দেনাদারের পরিমাণ কি হচ্ছে? কমে যাচ্ছে, সম্পদ হ্রাস পাচ্ছে, এই জন্য দেখো দেনাদার হিসাব ক্রেডিট হয়েছে। আর দেনাদারের কাছে যেহেতু টাকা পেয়েছি, আমার কারবারে নগদ অর্থ আসছে, এই জন্য সম্পদের পরিমাণ বেড়ে গেল, নগদান হিসাব ডেবিট হলো। আমাদের ব্যাখ্যাটা কি? দেনাদারের নিকট থেকে নগদ অর্থ পাওয়ায় নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাই নগদান হিসাব ডেবিট। এবং দেনাদার নামক সম্পদ হিসাব হ্রাস পেয়েছে, তাই দেনাদার হিসাব কি হলো? ক্রেডিট। কার কোনো প্রশ্ন? নো মিস। তাহলে দেখো, আমাদের খ প্রশ্নটা ছিল মুন এন্টারপ্রাইজে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো, সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো, লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। আমাদের প্রশ্নের আলোকে আমাদের প্রশ্নের সমাধান। আফসানা, জি মিস। হ্যাঁ পড়ো, প্রশ্নটা পড়ো। জনাব কাশেম তার ব্যবসায় প্রতিষ্ঠান মুন এন্টারপ্রাইজ এর ব্যবসায়ে বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না। ১লা জানুয়ারি ২০২০ তারিখে তার ব্যবসায়ের মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে ৫ লক্ষ টাকা ও ২ লক্ষ টাকা। ৩১শে ডিসেম্বর ২০২০ তারিখে তার ব্যবসায় নিম্নোক্ত সম্পদ ও দায়সমূহ ছিল: নগদ ৮০,০০০ টাকা, মজুত পণ্য ৩০,০০০ টাকা, দেনাদার ৯৫,০০০ টাকা, আসবাবপত্র ৫০,০০০ টাকা, পাওনাদার ৪০,০০০ টাকা, ব্যাংক ঋণ ৫০,০০০ টাকা। বছরের মাঝামাঝি মালিক অতিরিক্ত আনায়ন করেন ৭০,০০০ টাকা এবং ব্যবসায় হতে মালিক নগদ উত্তোলন করেন ৩০,০০০ টাকা। মুন এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। মিস পড়বো? হ্যাঁ বলো। মুন এন্টারপ্রাইজ সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। ২০২০ সালে মুন এন্টারপ্রাইজের লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। তাহলে আমাদের প্রশ্নের সমাধানটি কি? প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস মোট দায়। ৫ লক্ষ টাকা থেকে, এখানে আমাদের প্রশ্নে ৫ লক্ষ টাকা এবং ২ লক্ষ টাকা দায় আছে, তার ৫ লক্ষ টাকা থেকে ২ লক্ষ টাকা মাইনাস করে আমরা পেলাম কত? ৩ লক্ষ টাকা। এটি হচ্ছে আমাদের মুন এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ। সমাপনী মূলধনের হচ্ছে সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। এখানে লক্ষ্য করো আমাদের নগদ, মজুত পণ্য, দেনাদার, আসবাবপত্র, সে আমরা যে সৃজনশীল ২ নম্বরটা আলোচনা করেছি সেটির আলোকে এখানে দেখো ৮০,০০০, ৩০,০০০, ৯৫,০০০, ৫০,০০০ টাকা যোগ করে একত্রে হচ্ছে ২,৫৫,০০০ টাকা, আর দায় হচ্ছে ৯০,০০০ টাকা। মাইনাস করে আমরা পেলাম কত? ১,৬৫,০০০ টাকা সমাপনী মূলধনের পরিমাণ। আমাদের গ প্রশ্নের সমাধান, আমরা প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন পেয়েছি এবং আমাদের প্রশ্নে উত্তোলন এবং অতিরিক্ত মূলধনের পরিমাণ দেওয়া আছে। তাহলে সমাপনী মূলধন ১,৬৫,০০০ সাথে উত্তোলন ৩০,০০০ টাকা যোগ করে পেলাম ১,৯৫,০০০ টাকা। প্রারম্ভিক মূলধন অতিরিক্ত মূলধন যোগ করে পেলাম আমরা ৩,৭০,০০০ টাকা। সমাপনী মূলধন উত্তোলনের যোগফল থেকে প্রারম্ভিক মূলধন অতিরিক্ত মূলধনের যোগফল বেশি, এজন্য কি হচ্ছে? আমাদের ক্ষতি হচ্ছে
1,75,000 টাকা। 2020 আমি সালে লিখছিলাম পুরা ঠিকই, শুধু ক্যালকুলেশনে যে আমি ভুল হ্যাঁ করে ফেলছি, এর জন্য এটা ভুল হয়ে 2020 সালে মুন এন্টারপ্রাইজের ক্ষতির পরিমাণ তাহলে 1,75,000 টাকা। হ্যাঁ, এরকম করেছো তোমরা। শূন্য বেশি লিখো, শূন্য বেশি লিখলে কি হবে, যোগফল বিয়োগফল অবশ্যই ভুল হবে। প্রশ্নটা ভালোভাবে খেয়াল করে তারপর। ঠিক আছে, এখন পরীক্ষা 2 এর প্রশ্নটা লিখে নাও। সবাই একটু পরীক্ষা 2 এর প্রশ্নটা লিখে নাও। জয় এন্টারপ্রাইজ 2020 সালের 1 তারিখে নগদ 2 লক্ষ টাকা, 50,000 টাকার যন্ত্রপাতি, 80,000 টাকা ব্যাংকে জমা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। উক্ত মাসে অন্যান্য লেনদেন এপ্রিলের 5 তারিখ। এপ্রিলের 5 তারিখ লিখো। করিমের নিকট বাকিতে পণ্য বিক্রয় 50,000 টাকা। এপ্রিলের 8 তারিখ ধারে পণ্য ক্রয় 30,000 টাকা। আসবাবপত্র ক্রয় 20,000 টাকা। তারপর লিখো নগদ বিক্রয় 40,000 টাকা। পাওনাদারকে পরিশোধ 10,000 টাকা। দেনাদারের নিকট থেকে পাওয়া গেল 20,000 টাকা। ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 50,000 টাকা।
কর্মচারীকে বেতন দেয়া হলো 5,000 টাকা। ভাড়া পরিশোধ করা হলো 10,000 টাকা। মেয়েরা লিখেছো? জি মিস। জি মিস। আচ্ছা, আমি একটু প্রশ্নটা বলছি। জয় এন্টারপ্রাইজ আচ্ছা, আজকে এই পরীক্ষাটা আমাদের কি 3 নাম্বার পরীক্ষা হবে না? জি মিস। আমরা অবজেক্টিভের উপর একটা পরীক্ষা নিয়েছিলাম অধ্যায় 1-এর, আর গত ক্লাসে একটা পরীক্ষা নিয়েছি, আজকে হবে 3 নাম্বার। দেখো, জয় এন্টারপ্রাইজ 2020 সালের এপ্রিল 1 তারিখে নগদ 2 লক্ষ টাকা, 50,000 টাকা যন্ত্রপাতি, 80,000 টাকা ব্যাংকে জমা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। উক্ত মাসে অন্যান্য লেনদেন: এপ্রিল 5 তারিখে করিমের নিকট বাকিতে পণ্য বিক্রয় 50,000 টাকা, এপ্রিল 8 তারিখ ধারে পণ্য ক্রয় 30,000 টাকা, এপ্রিলে 15 তারিখ আসবাবপত্র ক্রয় 20,000 টাকা, 18 তারিখ নগদ বিক্রয় 40,000 টাকা, 20 তারিখে পাওনাদারকে পরিশোধ 10,000 টাকা, 22 তারিখে দেনাদারের নিকট থেকে পাওয়া গেল 20,000 টাকা, 25 তারিখে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 50,000 টাকা, 28 তারিখে কর্মচারীকে বেতন দেওয়া হলো 5,000 টাকা, লাস্টে এপ্রিল 30 তারিখে ভাড়া পরিশোধ করা হলো আমাদের 10,000 টাকা। এখন ক প্রশ্ন লিখে নাও। প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। খ প্রশ্ন, উক্ত লেনদেনগুলোর ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো। মেয়েরা খেয়াল করো, ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলা হয়েছে এপ্রিলের 8 থেকে 30 তারিখে। যদি 8 থেকে 30 তারিখ হয় তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8টার জন্য হাফ হাফ করে নাম্বার হচ্ছে 4। গ প্রশ্ন, প্রমাণ করো
A equal to L plus E. কার কোনো প্রশ্ন? প্রমাণ করে A equal to L plus E কি করতে হবে বলো তো? মিস এটা প্রশ্নটা বুঝলাম না, কি করব এটাতে? প্রমাণ করে A equal to L plus E হচ্ছে, এটা আমাদের টেবুলার ছক আছে না, অধ্যায় 2 এ করেছো। সমীকরণের